নতুনভাবেই করা হচ্ছে, তাই চাপটাও বেশি। এতদিন তো সবাই প্রায় মন খারাপ করেই বসেছিল, এমন বৃষ্টি এলে সব করবে কি করে। তবে সূর্য যেন আশার আলো দেখালো, মেদিনীর মতো সবার ওষ্ঠে হাসির ফুটল। অতঃপর জোর কদমে স্রোতের মেহেদি উৎসবের তোড়জোড় শুরু। গ্রামে সচরাচর এমন অনুষ্ঠান হয় না, তবে নোঙর আর রুম্পার জোরাজুরিতেই করতেছে। বিয়ের 4 দিন আগে থেকেই অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা প্রবীণ শেখের বড় একটা ইচ্ছা। সেই হিসাব কাল থেকেই আত্মীয়রা তার বাড়িতে নিমন্ত্রিত। আশেপাশের আত্মীয় যারা আছে মেয়ের বিয়েতে সবাইকে 4 দিন আগে থেকেই খাওয়াবে। সব কিছু যত তাড়াতাড়ি এগিয়ে আসছে, প্রবীণ শেখ নিজেকে যেন গুটিয়ে নিচ্ছে, ছোট ভাই বোনদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে। সে সব কিছুতেই থাকছে, তবে যেন সে শক্তি পাচ্ছে না। এমনটা কেন হচ্ছে সে জানে না। হয়তো মেয়েটাকে বিদায় দিতে হবে তাই। মেয়েরা যে তার বড়ই শখের। মায়েরা যেমন আদর দিয়ে সন্তান বড় করে, সে সব কাজই সে করেছে, কণিকাও কিছু বলেনি। সব বাবা মারই ছেলে মেয়ে শখের হয়, তবে সেভাবে তার ক্ষেত্রে ব্যতিক্রম। তার রাজকন্যারা তার জন্য পুরো পৃথিবী। প্রবীণ শেখ সরকারি চাকরিজীবী ছিলেন দীর্ঘ সময়, তারপর হুট করেই মনে হলো নিজের ব্যবসা দিবে। তারপর বাবার কথা অমান্য করে নিজের ব্যবসা শুরু করলো। বাড়িতে সে একটু গম্ভীর ধাঁচের ছিল, তাই বাবা মাও তেমন কিছু বলতে পারেনি। সে অবশ্য তার কাজে সফলও আরত হয়েছে। তার সেখানে এখন কত গরিব পরিবারের উপার্জন পথও রয়েছে। প্রবীণ শেখ বলা যায় সফল ব্যবসায়ী। পরবর্তীতে তার ছোট ভাই ও তারও ব্যবসায় যোগ দেন। তার স্রোত নোঙর হওয়ার পর থেকেই সে প্রতি মাসে অল্প স্বল্প করে মেয়েদের জন্য টাকা রাখেন, তাই তো এখন 2 হাতে খরচ করতে পারছেন। দ্বিপ্রহর চলছে তখন। রবিন শেখের সাথে বাড়িতে প্রবেশ করল রুদ্ধ। ঘামে ভেজা জুবুথুবু হয়ে আছে। এসে তারা উঠানেই বসলো। নোঙর আম গাছ তলায় বসে আছে ভেজা চুলে, মনে হচ্ছে মাত্রই গোসল করে বসেছে। রুদ্ধ কয়েক পলক তাকিয়েও চোখ নামালো, সংযত করলো দৃষ্টি। আশেপাশে মানুষ আছে, তবে হৃদয়কে আর সংযত করা যায়? হৃদয় তো সেদিকেই ছুটে চলে আবদ্ধ, বড়ই বেহায়া। তবে নোঙর তাকিয়েই রইল। লোকটা ভিজে একেবারে একাকার, চোখে মুখের ক্লান্তির ছাপ। নোঙরের কেমন মায়া হলো। শহরে মানুষ এত সব পারে কি একসাথে? রুম্পা নোঙরের পাশেই বসা ছিল। রুদ্ধকে বসে থাকতে দেখে এগিয়ে গেল তড়িৎ গতিতে। রবিন শেখ তখন উপরের দিকে গেছে। রুম্পা এগিয়ে বলল, রুদ্ধ, শরবত দিব তোমাকে? ক্লান্ত দেখাচ্ছে, বেশ বানিয়ে দিই আমি। কথাটা বেশ কানে লাগলো রুদ্ধ সহ আশেপাশের সবার। রেহানা বাঁকা চোখে তাকালো। নোঙরেরও ব্যাপারটা ভালো লাগলো না। কত বড় মানুষটাকে নাম ধরে ডাকছে, আবার তুমিও বলছে, এ কেমন অভদ্রতা। তবে রুদ্ধ ব্যাপারটাই মাথা ঘামালো না। রেহানা বলে উঠল, আহা রুম্পা, এসব কেমন ধরনের অভদ্রতম? ভাইয়া তোর থেকে অনেক বড়, নাম ধরে ডাকছিস কেন? থতমত খেলো রুম্পা। ওর দোষ কি এখানে? লোকটাকে ওর ভাই বলতে ইচ্ছে হয় না। রুম্পা তীক্ষ্ণ চোখে একবার রেহানার দিকে তাকালো। এই মেয়েটা বেশি বলে। অতঃপর আমতা আমতা করে বলল, দুঃখিত, তোমায় একটু শরবত করে দিই। রুদ্ধ আড়ষ্ট হয়ে তাকালো একবার নোঙরের দিকে। মেয়েটা ভাবলেশীন তাকিয়ে আছে। তবে শরবতটা আসলেই দরকার। মা তো বাপের বাড়ি এসে দিন দুনিয়া ভুলেছে। রুদ্ধ স্বাভাবিকভাবেই বলল, তাও তবে ঠান্ডা পানি দিয়ে করো না। রুম্পা খুশিতে বাকবাকম হয়ে গেল। তবে নোঙরের মন ক্ষুণ্ণ হলো। কেন হলো, কী কারণে হলো তা সে জানে, তবে বেজায় হলো। উঠে গজগজ করতে করতে অন্যদিকে পা বাড়ালো। হতভম্ব হলো রুদ্ধ। মেয়েটার কি হলো? তবে চোখে মুখে স্পষ্ট রাগ দেখেছে সে। পরক্ষণেই প্রশস্ত হাসল, বক্ষ শীতল হলো। এই রৌদ্রোজ্জ্বল দুপুর যেন কানে কানে বলল, উঠুক তবে প্রেমের ফুল। উত্তাপহীন চারপাশ, তবে ভ্যাপসা গরমে যেন নাজেহাল করে দিচ্ছে। আকস্মিক বৃষ্টি কাটিয়ে এমন গরম যেন নিজের প্রখরতা জানান দিচ্ছে। অথচ কাল রাত অবধি কাঁথা নিয়ে ঘুমাতে হতো। এই গরমে কাউকে তেমন কোনো সমস্যায় ফেললেও রুদ্ধকে বেশ ভালোভাবেই নাকানি চুবানি খাওয়াচ্ছে। এ বাড়িতে এসি নেই। এসি ছাড়া যে একেবারেই চলতে পারে না তা না, তবে হুট করে খাপ খাওয়াতে বেশ বেগ পেতে হচ্ছে। এখন রাতে ঘুম হয় তবে অল্প স্বল্প। এমন ধাঁচের মানুষগুলো যেন নিজের উপর নিজেই বিরক্ত, সহজে কোথাও খাপ খাওয়াতে পারে না নিজেকে। রুদ্ধ তেমন নিজের উপর বিরক্ত। সবই গোসল করে নামলো সে। সকাল থেকে এ পর্যন্ত 2 বার গোসল হয়ে গেছে। খাবার ঘরের দিকে এগোচ্ছে এখন। মাকে আজকাল পাওয়াই বড় দুষ্কার। মাকে তাকে ভুলে গেল নাকি কে জানে।
সেই সকালে একবার দেখেছিল, একটু আগে একবার এসে দেখলো। বাড়িতে তো তার পিছুই ছাড়ে না। অস্বস্তির শ্বাস ফেলল রুদ্ধ। নিচে নামতেই দেখা হলো সবার সাথে। রেবেকা এগিয়ে এলো, খানিকটা কঠোর স্বরে বলল, আবার গোসল করছিস তুই? ঠান্ডা লাগাবি নাকি? রুদ্ধ হতাশ দৃষ্টিতে তাকালো মায়ের দিকে, মিনমিনিয়ে বলল। বাইরে থেকে এসেছি মা, গরম লাগছিল। রেবেকা বুঝলো এবার এ ছেলে বড়ই নাজুক। কণিকা এর মাঝে ফোন কেটে বলল, ইস, ছেলেটার অসুবিধা হচ্ছে। এসিতে অভ্যস্ত এখন তো একটু খারাপ লাগবে। তোমার মামাকে বলেছিলাম ওই ঘরে একটা এসি লাগিয়ে দিও। সে বললো আচ্ছা, তারপর কোথায় বলেই গেছে। রুদ্ধ এবার লজ্জায় পড়ল। ইস, কি ভাবছে সবাই তাকে। রুদ্ধ টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আহা মামি, ব্যস্ত হওয়ার কিছু নেই। তাছাড়া শহরে কৃত্রিম হাওয়ায় থাকতে থাকতে শরীরে মরিচা পড়ে গিয়েছিল। এখানেও যদি কৃত্রিম হাওয়ায় থাকি তাহলে হয় নাকি? ঠান্ডা হাওয়া, এসির থেকে প্রকৃতিরটা বেশি সুন্দর। এসি প্রয়োজন নেই। প্রলয় শেখ প্রবীণ শেখ হাসলেন। ছেলেটা বেশ বুদ্ধিমান, সব কিছু সুন্দর সামলাতে পারে। শ্রাবণ আর রুদ্ধকে কখনোই আলাদা দেখেনি সে। শ্রাবণের সাথে বেশি থাকা হয়েছে, তাই শ্রাবণকে শিরায় শিরায় চেনেন সে। কিন্তু রুদ্ধর সাথে তেমন থাকা হয়নি। বোন ওইটুকুনি ছেলেটাকে পাঠিয়ে দিল সুদূর বিলেতে পড়ালেখার জন্য। তারা না করেছিল, কিন্তু বোন বেশ সিরিয়াস এসব নিয়ে। সুযোগও ছিল, হাতছাড়া করেনি। তবে ছেলে যে সুশিক্ষিত হয়েছে বেশ বুঝতে পারছে। রুদ্ধ বসলো নোঙরের পাশের চেয়ারে, ইচ্ছে করেই বসলো। নোঙর যেন কাচুমাচু খেলো। বক্ষে কেমন অদ্ভুত অনুভূতি হলো। কাছে আসলে তার বক্ষ এমন করে কেন? এর মাঝেই তরি নেমে এলো। মেয়েটার কি হয়েছে কে জানে, দুদিন যাবৎ ঘরেই থাকছে। নোঙর চকচকে চোখে তাকিয়ে বলল, আপা আয় আমার সাথে বস। তরি এগিয়ে গেল। নির্লিপ্ত হয়ে এর মাঝে প্রলয় শেখ বলল, কি হয়েছে দিদিভাই, তোমার মুখ ফ্যাকাশে লাগছে কেন? তরি থতমত খেলো। আসলেই তো সে কি করেছে এসব? শ্রাবণের রাগ ওদের সাথে দেখাচ্ছে। তরি হাসলো, বলল, কিছু হয়নি তো দাদু, মাথা ব্যথা করছে তাই এমন লাগছে। প্রলয় শেখ বিশ্বাস করলেন না নাতনির কথা। সূক্ষ্ম নজরে তাকালো। মেয়েটার কিছু তো হয়েছে। তরি বসবে ঠিক তখনই মহিমা বলল, শ্রাবণকে গিয়ে ডেকে আনতো তোরে। তরি যেন মেঘনাচাতে জল পেল। নিমেষে মন ভালো হয়ে গেল। তরি যাওয়ার জন্য পা বাড়াবে, ঠিক তখনই কণিকা বলল, মেয়েটার মাথা ব্যথা, ওকে কেন পাঠাচ্ছিস? তুই বস মা, এই নর যা তো শ্রাবণকে ডেকে নিয়ে আয়। কণিকার কথায় কারো উপর ভাবান্তর না হলেও রুদ্ধ অসন্তুষ্ট হলো। বলতে ইচ্ছে করলো নোঙর যাবে না। শ্রাবণের মতিগতি ভালো ঠেকছে না রুদ্ধর। রুদ্ধর মন ভালো করে দিয়ে তরি বলল, বড় মা থাক না, আমি যাচ্ছি। বলেই কাউকে কিছু বলতে না দিয়েই ছুটল তরি। কদিন দেখে না লোকটাকে। কণিকা সবার প্লেটে খাবার দিল। কাল থেকে ভারী খাবার রান্না হবে, তাই আজ হালকা পাতলাই রান্না করেছে। তার উপর রেবেকা বায়না করেছে আজ তার ভর্তা করে দিতে হবে। বাহারি রকম ভর্তাও আছে এখানে। নোঙর বেশ ঝাল খেতে পটু। শুরুতেই মায়ের বানানো শুটকি মাছের ভর্তাটাই তুলে নিল আগে। নোঙরকে অনুসরণ করে রুদ্ধও ভর্তাটার দিকে হাত বাড়াতেই আকস্মিক বলে উঠল, এটা ঝাল খেতে পারবেন না আপনি। রেবেকা মাত্রই ছেলেকে সাবধান করতে যাচ্ছিল, এর মাঝেই নোঙর বলল। খানিকটা অবাক হলো সে। তার সাথে অবাক হলো এখানে থাকা মানুষগুলো। স্রোত নিজের বোনের দিকে সন্দিহান হয়ে তাকালো। আর রুদ্ধ, সে তো বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছেছে। বিদেশে থাকার দরুন ঝাল স্পর্শও করা হয়নি, তাই ঝাল খাওয়ার একেবারেই অভ্যাস নেই। আর এ কথাটা মা ছাড়া কেউই জানে না। নোঙর নিজের দিকে সবাইকে এমন তাকিয়ে থাকতে দেখে থতমত খেলো। রেবেকার মনে পড়ল রেবেকাই বলেছিল কণিকাকে, তখন নোঙর সাথে ছিল। রেবেকা ব্যাপারটা সামলাতে বলল। খানিকটা স্বাভাবিক হলো সবাই, তবে রুম্পার স্রোত সন্দিহান হয়ে তাকিয়েই আছে। দরজার সামনে অনুভূতি জর্জরিত মন নিয়ে দাঁড়িয়ে আছে তরি। বুক ধুরো ধুরো করছে তার। অথচ কে বলবে একটু আগেও আকাশচুম্বী অভিমান নিয়ে দরজায় খিল দিয়েছিল। এ লোকটা চমৎকার, একটু বেশি চমৎকার। মানুষকে ভালোভাবে আকৃষ্ট করতে পারদর্শী। ধুকবুকানি মন দিয়ে দরজায় কড়া নাড়ল তরি। সাথে সাথেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, কে?
সাথে সাথেই অন্তঃপুরে তাণ্ডব শুরু হলো তীব্র গতিতে। হৃদয়টা যেন বেরিয়ে আসবে এক্ষুনি। তরি শুকনো ঢোক গিল, কম্পিত কণ্ঠে বলল, আমি শ্রাবণ ভাই। বলার আগেই যেন দরজাখানা খুলল। তরির আপাদমস্তক পর্যবেক্ষণ করে কাট কাট কণ্ঠে বলল, ও তুই? কেন, নোঙরকে আশা করেছিলেন? নিজের আকস্মিক এহন কথা থতমত খেলো তরি নিজেই। কেলেঙ্কারি করলো কি বলে বসলো, এটা সত্যিও বলতে চাইনি। মুখ ফুসকে চলে এসেছে। নিজের মুখে নিজেই ধরে ফেললো তরি। ভীত চোখে তাকালো। এই বুঝি শ্রাবণ ধমকে উঠল, কিন্তু না, শ্রাবণ তাকে ভুল প্রমাণিত করে দিয়ে তাচ্ছিল্য হাসলো। সে হাসি যেন তরির বক্ষে লাগলো। হাসিটা যেন কি বলল তরি তা বুঝলো কিঞ্চিত, ব্যথার আভাস পেল। শ্রাবণ তখনই বলল, নগর নগর রানীর কি আর আমার কথা মাথায় আছে? তার এখন মানুষের অভাব আছে নাকি? তরি চমকালো, ভরকালো। শ্রাবণ এমন কথা বলছে কেন? অজানা আতঙ্ক গ্রাস করলো। গলা শুকিয়ে আসলো। ফের মুখ ফুসকে বের হলো ভয়ঙ্কর এক কথা, শ্রাবণ ভাই, আপনি কি নোঙরকে ভালোবাসেন? প্রশ্নটা করার সাথে সাথে শ্রাবণের পিলে চমকে উঠল। তীর্যক চোখে তাকালো। তরি তখনও দরজার বাইরে। শ্রাবণ এক কাণ্ড করলো। আচানক দরজাখানা মুখের উপর বন্ধ করে দিল। বিস্মিত হলো তরি, তবে প্রশ্ন জর্জরিত হৃদয় ভঙ্গুর হলো। যেন উত্তর পেল অনেক। অনিমেষ নির্লিপ্ত হয়ে ভঙ্গুর হৃদয় আধব্যথিত নয়নে তাকিয়ে রইল বন্ধ দরজার দিকে। দ্বিপ্রহর পেরিয়েছে সে কখন। আজ বিকেলে প্রায় সবাই অবসর হয়েছে। বিয়ের সব তোড়জোড় শেষ। বাজার থেকে কেনাকাটা সব কিছুই পরিপূর্ণ হয়েছে। নতুন মরিচাবাতি লাগানো হয়েছে। আর এখন ডেকোরেটররা বাড়ির সামনে বিশাল এক বিয়ের গেট বানানো হচ্ছে, যেখানে সুন্দর করে লেখা স্রোত ওয়েটস রিড। বড়রা বসেছে উঠানে, আর ছোটরা সবাই বাড়ির বাইরে পুকুর পাড়ে এসে জমেছে। রুদ্ধ সবেই এলো। এখানে আজ প্রচুর লোডশেডিং হচ্ছে, তার উপর ভ্যাপসা গরম একেবারে নাজেহাল করে দিচ্ছে যেন। রুদ্ধ আসার বেশ কিছুক্ষণ পরে এলো শ্রাবণ। তরি শ্রাবণকে দেখে কেমন মুখ বাঁকিয়ে হাসলো। লোকটা বেশ ধূর্ত। শ্রাবণ যে নিজের জানালা দিয়ে এখানে নোঙরকে দেখেছে বেশ খেয়াল করেছে সে। তবে তরির মনে অন্য কিছু নিয়ে উল্লাস জমেছে, রুদ্ধ ভাই আর নোঙরের ব্যাপারটা নিয়ে। শ্রাবণ আসতেই একটা ছেলে এসে বড় একটা আইসক্রিমের বক্স দিয়ে গেল। শ্রাবণ আইসক্রিমটা নিয়েই সর্বপ্রথম নোঙরের পানে গেল। রুদ্ধ ভ্রুকুচকে ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছে তখন। শ্রাবণ বড় বক্সখানা নোঙরের সামনে ধরে বলল, এখান থেকে যত ইচ্ছা আইসক্রিম নিয়ে নে নগর রানী। নোঙরের মন পুলকিত হলো। একটু আগেই শ্রাবণ এর ঘরে গিয়ে বায়না ধরেছিল, ভাইয়া গরম লাগছে, আইসক্রিম এনে দাও না। লোকটা এত ভালো কেন? নোঙর উচ্ছ্বসিত হয়ে বলল, তুমি সত্যি আইসক্রিম আনিয়েছো? শ্রাবণ প্রশস্ত হাসলো। মেয়েটা বোকা, এই হাসির জন্য তো সে জানও দিয়ে দিতে রাজি। আইসক্রিম তো ঠুনকো জিনিস। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে একবার রুদ্ধর দিকে তাকালো, অতঃপর বলল, তুই বললি আর আমি দেব না, এমন হয়? নোঙর খুশিতে আত্মহারা যেন। আনন্দিত হয়ে আইসক্রিমের বক্সে হাত বাড়াবে, ঠিক তখনই রুদ্ধ বলল, প্রাণ, আইসক্রিম খাবেন না? শ্রাবণ রুদ্ধের কথায় ভ্রু কুচকে এলো শ্রাবণের। এর মাঝে স্রোত ফরন কেটে বলল, নোঙ্গর, খবরদার ওটা ছবি না। মাকে না হয় বিচার দেব আমি। আর ভাইয়া, ভুলে গেলে নোঙ্গলের টনসিলে ইনফেকশন আছে, ওর আইসক্রিম খাওয়া নিষেধ। শ্রাবণ চমকালো, থমকালো। আসলেই তো, নোঙরও থতমত খেলো। শ্রাবণ তাকালো রুদ্ধর দিকে। ব্যাপারটা সে ভুলল কি করে? আশ্চর্য, অথচ রুদ্ধ জানে। এর মাঝে বেশ আনন্দ পেল তরি। দুপুরের ঘটনা ও রেহানা আর শ্রোতাপা থেকে শুনেছে সে। এর মাঝেই তরি হাসতে হাসতে খানিকটা খোঁচা মেরেই শ্রাবণের পানে তাকিয়ে বলল, বাহ, বেশ রহস্যজনক ব্যাপার তো। ঘরের মানুষ ভুলে যায়, কিন্তু এরা একজন আরেকজনের কথা মাথায় রাখে। ব্যাপারটা কিসের যেন গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ বলতো? টুংটাং শব্দ তোলা গিটারের ধ্বনি আর তীব্র বাতাস বিমোহিত করছে চারপাশ। পরিপূর্ণতে আজ আধার ভীষণ। সন্ধ্যায় বিদ্যুৎ গেছে, অথচ এখনও কারেন্ট আসার নাম নেই। ওদিকে 10টা বাজতে চললেও ঝামেলা যেন শেষই হচ্ছে না।
কাল অনুষ্ঠান, আজ যদি এমন হয় তাহলে কেমন লাগে? তবে দুপুর যেমন গরম ছিল তেমন গরম না থাকলেও বেশ বাতাস এখন। রুদ্ধ নিজের গিটারখানা নিয়ে উপরে এসেছে রাতের খাবারের পরেই। এবাড়ির মানুষ 9টা বাজতেই নিজেদের ভ্রমণ শেষ করে। এটাও নাকি এখানকার অনেক রাত। রাত 9টা বাজতেই আশেপাশে যেন মধ্যরাত নেমে আসে। ঘুমে ঢলে পড়ে গ্রামের মানুষজন। ব্যাপারটা মন্দ না, তবে রুদ্ধর ঘুম হয় না। এবাড়ির মানুষরা যদিও 10টা-11টা অবধি জেগে থাকে। ওদিকে উঠানে পাটি বিছিয়ে আড্ডায় জমেছে। বড়রা সবাই আছে, সাথে গরম গরম চাল ভাজা আর চা। ওখানে রুদ্ধও ছিল কিছুক্ষণ, তবে সে অস্বস্তিতে ভুগছিল। নোংর, স্রোত, রুম্পা, রেহানা বড়দের চারপাশেই বসা। তারা নিজেদের ছোটবেলার গল্প বলছে। আকস্মিক নোংরের ধ্যান ভাঙল টুংটাং শব্দে। আশেপাশে দৃষ্টি বুলালো। কাঙ্ক্ষিত মুখটি খুঁজল বেশ কিছুক্ষণ। ব্যর্থ হলো। আবছা আলোয় সে কাঙ্ক্ষিত মুখটির দেখা পেল না ষোড়শী নোঙর। সন্তর্পণে উঠল বাবার হাত ছেড়ে। বাবার হাত পেঁচিয়ে বসেছিল সে। প্রবীণ সে খোঁজ গল্পে মত্ত থাকায় টের পেলেন না। বাবার মোবাইলটাও সাথে নিল নোঙর। সে টুংটাং চেনা সুরের দিশা খুঁজতে খুঁজতে বাবার বাটন ফোনটির আলো জ্বালিয়ে 1 পা 2 পা করে ছাদে এলো। চিলেকোঠায় প্রবেশ করতে চাঁদের আলোয় কাঙ্ক্ষিত সেই মানুষটির অবয়ব দেখতে পেল। ওপাশ ফিরে গিটার নিয়ে বসা। নিঃশব্দে নির্বিকার চিত্তে এগোলো চিলেকোঠার দরজার সামনে দাঁড়ালো। ঠিক তখনই মোহনীয় কণ্ঠে বলল মানুষটি, আসুন প্রাণ। চমকালো নোঙর। খানিকটা ভরকালো। লোকটা জানলো কি করে সে এসেছে? নোঙর গেল কাছে। পাশে কৌতূহলতা তার চোখে মুখে। সামনে বসে শুধালো, আপনি বুঝলেন কি করে আমি এসেছি? হ্যাঁ, মেয়েটার বোকা বোকা চাউনি চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। নৌরানি আদল আকৃষ্ট করতে সক্ষম। ক্ষীণ হাসল রুদ্ধ। বোকা প্রাণ। এমনই সময় হলে বলতো আপনার অস্তিত্ব আমায় বিনা ইঙ্গিতে জানান দেয় আপনি আমার সান্নিধ্যে। আপনার সুভাষ আমার পরিচিত আজকাল। কিন্তু আজ যদি সে এই উত্তরটা দেয় তার বোকা প্রাণের মতো সেও বোকার খাতায় নাম লেখাবে। চোখে চোখ মেলালো রুদ্ধ। তাতে নোঙরের সংকোচ বোধ হলো। চোখ নামালো সে। রুদ্ধ উত্তর দিল, আপনার নুপুরের শব্দে আশেপাশে সবাই বোধহয় জেনে গেছে আপনি আমার কাছে এসেছেন। আর এক দফা ভরকালো নোঙর, আপনি আমার কাছে এসেছেন। কথাটা অতল স্পর্শে করলো বিনা কারণে। আসলেই বোকা বনে গেল। থতমত খেলো সে। সেও বেশ বোকা। আসলেই তো, এই যে তার নুপুরটা, সে যে এত টিপে টিপে হেঁটে এলো, তাও কি কোনো লাভ হয়েছে? সে তো বেমালুম ভুলেছিল সে যতই পা টিপে আসুক আশেপাশের সবার কান সজাগ দিয়েছে। বিরক্ত হলো নোঙর। ইস, এত বেমালুম হলো কি করে সে? তার উপর আনমনা। আবার কানে কমও বোধহয় শোনে। নয়তো নূপুরের শব্দ তার কান অবধি এলো না কেন? নোঙর মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ তাই তো। হাসলো ফের রুদ্ধ। গিটার নিয়ে ফের ব্যস্ত হলো। মেয়েটার সামনে থাকলে তার নির্লজ্জ হয়ে যেতে ইচ্ছা করে। দিন দুনিয়া ভুলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। কিশোরী মনে আপাতত এত চাপ দিতে চায় না সে। পূর্ণিমা আজ। মেঘমল্লা পৃথিবীতে রাজত্ব চালালো এতদিন। আজ পূর্ণিমার দেখা মিলল। আলো ঝলমলে চারপাশ। গ্রাম হাওয়ায় দরুণ ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে। তাছাড়া নিস্তব্ধতা বিরাজমান। উঠানে থাকা বড়দের হাসির শব্দ ভেসে আসছে মাঝে মাঝে। নোঙর তার পানে তাকানো। আকস্মিক কিছু মনে পড়ল রুদ্ধর। গিটারটা রাখলো। গিটার রাখতেই নোঙর বলে উঠল, রাখলেন কেন গিটারটা? ভালো লাগছে তো। মিষ্টি ধ্বনি রিনিয়ে বাড়ি খেলো কানে। রুদ্ধ নিজের ফোনটা জ্বালালো। নিচে রেখে অতপর নোঙরের উদ্দেশ্যে বলল, 1 মিনিট একা বসতে পারবে? আমি চলে আসব। ভয় পাবে না তো? নোঙর হাসলো। সে নাকি পাবে ভয়? এখন সে সারা গ্রাম ঘুরে আসতে পারবে। নোঙর হেসে বলল, পাবো না ভয়, যান আপনি। লোকটা হনহনিয়ে নিচের দিকে গেল। অনিমেষ চেয়ে রইল নোঙর। তার অবুঝ হৃদয় সে বোঝে না এ লোকটার সঙ্গ তার কেন ভালো লাগে। এটাও জানে না। লোকটা স্বল্পভাষী আর সুশ্রী তার আচরণ। কিন্তু একটা বিষয় অদ্ভুত লাগে মাঝে মাঝে। আপনি বলে। কেন বলে? আর সেই আপনিটাই নোঙরকে টানে। এর মাঝেই যাচ্ছে। লোকটা বোধহয় ভেবেছে ওকে একা রেখে গেছে, তাই ভয় পাচ্ছে। বসলো তার সামনে। মৃদু হাওয়া বইছে তখন। লোকটার হাতের কিছু একটা বক্স। বোঝার চেষ্টা করছে নোঙর। আকস্মিক লোকটা তার পায়ে হাত দিল। সে হাঁটু উঁচু করে হাঁটুতে থুতনি রেখে বসেছিল।
নোংর কিছু বলবে তার আগেই খুলল নূপুরখানা। সেই বক্স থেকে একটা চকচকে নূপুর বের করলো। অবাক হলো নোংর। সে নূপুর জোড়া পায়ে পরিয়ে দিল সন্তর্পণে। অতঃপর মিনমিনিয়ে বলল, আপনার জন্য ঝুনঝুন শব্দ তোলা সিনজিনি পরা নিষিদ্ধ মেয়ে। এই সিনজিনি আপনার অস্তিত্ব অন্যদের জানান দেয়। আমি চাই না আমি ব্যতীত দূর থেকে আপনার অস্তিত্ব কেউ টের পাক। আমি চাই না আপনার পায়ে রুনঝুন শব্দ কারো কানে যাক। অতঃপর থমথমে হলো পরিবেশ। খেয়ে হারালো নোংর। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল, কথা হারালো সে। অদ্ভুত অনুভূতি আঁকড়ে ধরল। কুলু পাটল, মৌনতার সাথে সন্ধি করল। সে কি বলবে সে জানে না, শুধু তাকিয়েই রইল। এর মাঝেই অদূরে কেউ থমথমে কণ্ঠে বলল, তুই এখানে কি করছিস? আকস্মিক এমন কণ্ঠে খানিকটা কেঁপে উঠল নোংর। অদূরে তাকাতেই দেখা মিলল শ্রাবণের অবয়ব। দাঁড়িয়ে আছে, তার ঠিক পাশেই রুম্পা। শ্রাবণকে দেখে প্রশস্ত হেসে পাটা গুটিয়ে নিল নোংর। নূপুরটা আড়াল করলো, আমতা আমতা করে বলল, আরে তুমি তো ভয়েই পাইয়ে দিলে। এভাবে ভূতের মতো থমথমে হয়ে কে কথা বলে? শ্রাবণ নোংরের উত্তরে বিরক্ত হলো। এবার রুম্পা বলল, তোরা এখানে কি করছিস? এর মাঝে এলো সবাই। রেহানা, তরি, স্রোত ঢুকলো ছাদে পাশ কাটিয়ে। তরি যেন নোংরের উত্তরের আগেই কথা কেড়ে নিয়ে বলল, ওমা, গিটার! ভাইয়ার গান শুনছিলি বুঝি? নোংর আনন্দিত হয়ে বলে, এতক্ষণ গান গাইনি, গিটার বাজাচ্ছিল। তোমরাও বসো। শ্রাবণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আসাম দিয়ে সবাই বসলো। রুদ্ধ অপ্রস্তুত হলো। তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি নিমন্ত্রণ জানাতে হবে নাকি? খানিকটা স্বাভাবিক হলো শ্রাবণ। এগিয়ে এলো, রুম্পাও এলো। একেবারে রুদ্ধর পাশ ঘেঁষে বসলো। নোংর দেখলো, চুপটি করে রইল। এর মাঝে স্রোত বলল, ভাইয়া, এটা তোমার গিটার? কি সুন্দর, আমাদেরও গান শোনাও। এবার সবাই ঝেঁকে ধরল। তবে কাঙ্ক্ষিত মানুষটি যেন কুলো পেটে রইল। ঢের বুঝল এ মৌনতার কারণ। হাসল রুদ্ধ। গিটার তুলে নিল, টুংটাং শব্দ তুলে ফের গান ধরল। তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছু বলে আজ পাল্টে ফেলেনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। উৎসব মুখর পরিবেশ, চারপাশে মানুষের হাঁকডাক। ওদিকে ঘড়ির কাঁটা প্রভাত গড়িয়ে 10:30 ঘরে। শহরে একে প্রভাত বললেও গ্রাম অঞ্চলে বলে বেলা। বিয়েবাড়ি রমরমা হয়ে রয়েছে, কাজে ব্যস্ত সকলেই। শেষ সময়ের কাজ আজ স্রোতের মেহেদি অনুষ্ঠান। প্রবীণ শেখের চোখে মুখে উপচে পড়া খুশি, তবে বুক ভর্তি অদ্ভুত যন্ত্রণা। প্রলয় শেখ বৃদ্ধ মানুষ, সে সবটা শুধু চোখ দিয়ে পর্যবেক্ষণ করে ঠিক বেঠিক নির্ধারণ করে। বয়স বাড়ছে, কাজ করতে ইচ্ছে করলেও শরীর সায় দেয় না আজ। আজ তার বড়ই আনন্দ। তার আঙিনায় আজ আত্মীয়দের মিলন মেলা। চাঁদের সংসার ফেলে গেছেন তার গিন্নি। রুদ্ধ ছাদ থেকে নামলো মাত্রই। সেও আজ ব্যস্ত। ওয়েডিং প্ল্যানার তার পরিচিত, তাই তার সূক্ষ্ম নজরদারি করতে হচ্ছে। আগে সব কিছুই করার সুযোগ হয়নি, তাই কিছুটা হজবরলা লাগছে। প্রলয় শেখ বসেছিলেন উঠানে। পরিপূর্ণ নিবাস, দোতলা বিশিষ্ট বিশাল এক বাড়ি, মাঝে উঠান। পুরনো বাড়িটি আজ ঝলমলে হয়ে আছে। রুদ্ধকে দেখে ডাকলেন সে। এখানে এসো না আনু ভাই। হাসল রুদ্ধ, গেল সেদিকে, বসল প্রলয় শেখের পাশে। আশেপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজল, কাউকে পেল না। প্রলয় শেখ লক্ষ্য করলো ব্যাপারটা, মৃদু হেসে শুধালো, নোংরকে খুঁজছো? প্রলয় শেখের কথায় থতমত খেলো রুদ্ধ, অপ্রস্তুত হলো। যাক বাবা, বুঝলো কি করে? রুদ্ধ আমতামতা করে বলল, না নানু, মাকে খুঁজছিলাম। হাসলো এবার প্রলয় শেখ, বলল, তোমার মা রুম্পার সাথে সদরে গেছে মেয়েদের প্রয়োজনীয় মেহেদি আর কি কি যেন আনতে। রুদ্ধ এবার স্বাভাবিক হলো। যাক, বিশ্বাস করেছে। কিন্তু মহারানী কোথায়?
এর কর্ণপাত হলো প্রলয় শেখের কণ্ঠ। তোমার প্রাণকে বেশি ভালোবাসে বুঝি? থমকালো আরেকবার রুদ্ধ। জড়তা আষ্টেপৃষ্টে ধরল, তবে স্বাভাবিক ভঙ্গিতেই তাকালো প্রলয় শেখের দিকে, হেসে উত্তর দিল, নিজের প্রাণকে না ভালোবাসে? অবলীলায় কি সুন্দর উত্তর। মুগ্ধ হলেন প্রলয় শেখ। ছেলেটা বুদ্ধিমান, সুন্দর করে কথা বলে। প্রলয় শেখ সন্তুষ্ট হলেন, হেসে বললেন, তুমি নাকি বিয়ে করতে চাওনি শুনলাম। এখন যদি আমি আবার গিন্নিকে না দেই? এবারও স্বাভাবিক রইল রুদ্ধ, হাসল। চমৎকার সে হাসি। উঠল নিজের জায়গা থেকে, যেতে যেতে বলল, তুমিও তোমার মেয়ের মতো শুরু করলে। সমস্যা নেই, তোমায় সহ তুলে নিয়ে তোমার চোখের সামনে তোমার গিন্নিকে বিয়ে করব নানু। সাক্ষী হিসেবে তোমায় রাখবো। বা প্রলয় সাহেব তাকিয়ে রইলেন কিছুক্ষণ বিস্মিত নয়নে, অতপর নাতির যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিলেন। সে তো জানেন এ ছেলে চুপচাপ লাজুক, এ দেখি তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। তবে মন্দ না। ট্রেতে করে চার সকালের নাস্তা নিয়ে দোতলায় এলো তরি। তারও আজ ভীষণ কাজ। মা চাচিরা বেশ ব্যস্ত, ওদিকে নোঙর স্রোত এখনও ঘুমাচ্ছে। নোঙরকে এমনিও কেউ কাজ করায় না, ছোট্ট পাখির মতো একটা মেয়েকে তার চাচি ছাড়া কেউ ফরমায়েশ করে না। নোঙরের ছোট আরও দুজন ভাই আছে, একজন ফুপাতো আর একজন তার নিজের ভাই। তবুও সবাই নোঙরকে বেশ আহ্লাদে বড় করেছে সবাই। তরির ফুপু, চাচা এবং বাবার ধারণা নোঙর হয়েছে হুবহু তার মায়ের মতো, তাই তো এত আহ্লাদ। তরি নোঙরের বেশ বড় না হলেও ছোটোবেলা থেকে বোনকে সেও আদরে রেখেছে। বলা যায় সবার থেকে বেশি তরির সাথে নোঙরের ভাব বেশি। বড় চাচি তাকে বারবার বলেছে, নোঙর স্রোতকে ডেকে দে। স্রোত আপার তো বিয়ে, ওকে কি কাজ করানো যায়? তারা সবাই একসাথে শেষ রাতে ঘুমিয়েছে বিদ্যুৎ যখন এসেছে। ওরা তিনজন উঠলেও স্রোত আপাকে ইচ্ছে করেই উঠায়নি, ঘুম হলে অসুস্থ হয়ে পড়বে। তার সাথে নোঙরকেও উঠায়নি। সে এখন নাস্তা নিয়ে ছুটছে শ্রাবণ আর রুদ্ধের ঘরে। শ্রাবণ ভাই হুট করে দুদিন যাবৎ হাত গুটিয়ে বসে আছে, কাজে হাত দিচ্ছে না। রুদ্ধ কাজ করছে। আজ ডাইনিংয়ে বাইরের মানুষ আছে, তাই নাস্তা নিয়ে উপরেই এলো। প্রথমেই রুদ্ধর ঘরে এলো, কড়া নাড়তেই দরজা খুলল রুদ্ধ। হাসলো মিষ্টি করে। রুদ্ধ ভাইকে তার চমৎকার লাগে। এই মানুষটি এত অমায়িক, সবসময় হাসে। তরিকে দেখেই রুদ্ধ বলল, বাহ, আজ তরি রানীও কাজ করছে নাকি? বড়রা ব্যস্ত, কে করবে বলো? রুদ্ধ ফট করে মুখ ফুসকে বলে ফেলল, তোমাদের ছোট মহারানীকে দিলেই হতো। শব্দ করে হেসে উঠল তরি, তবে অপ্রস্তুত করল না রুদ্ধকে। যতই হোক বড় ভাই, বলল তরি। নোঙর ঘুমাচ্ছে এখনো, সে করবে কাজ, তাহলেই হলো। রুদ্ধ হাসলো, তবে বেশ বুঝলো তরি ব্যাপারটা সামনে নিয়েছে। তরি খাবারগুলো ঘরে থাকা টি টেবিলের ওপরে রাখলো। বের হতে যাবে, ঠিক তখনই রুদ্ধ বলল, শ্রাবণ জানে তুমি যে ওকে পছন্দ করো। তরি বিস্মিত হলো, ভীত হলো। ভাই জানলো কি করে? শুকনো ঢোক গিলল। এর মাঝেই রুদ্ধ বলল, ভয় নেই, কাউকে বলবো না। যা করবে ভেবে চিন্তে করো। তরি আর দাঁড়ালো না, বেরিয়ে গেল। ঠক ঠক শব্দ হতেই ওপাশ থেকে রাশভরি কণ্ঠে শ্রাবণ বলে উঠল, কে? তরির বেশ রাগ হলো। প্রতিবার কেন জিজ্ঞেস করতে হবে তার? বাড়িতে তো আর বাইরের মানুষ দরজা ধাক্কাবে না, খুললে কি হয়? তেরা লোক একটা। তরিও বাঁকা কণ্ঠে উত্তর দিল, মানুষ? খানিকক্ষণ পরেই ফট করেই দরজাখানা খুলল। গম্ভীর স্বরে বলল, ডাফার একটা। বাড়িতে নিশ্চয়ই বন মানুষ এসে দরজা ধাক্কাবে না? সোজা উত্তর দিতে পারিস না? শ্রাবণের কথায় পাত্তা দিল না তরি। পাশ কাটিয়ে ঘরে ঢুকলো, খাবারগুলো রাখলো, অতপর দাঁড়িয়ে পড়ল। আজকাল দেবদাসের মতো ঘরে বসে থাকেন কেন? কি হয়েছে আপনার? বিরক্ত হলো শ্রাবণ। বিরক্ত কণ্ঠেই উত্তর দিল, কেন, তোর বাপ চাচার কাজ করছি না তাই বলছিস? বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছি, তোদের কাজ তোরাই করে খা। তাছাড়া তোদের তো লোকের অভাব নেই। তীক্ষ্ণ চোখে তাকালো তরি। এই মানুষটা কি সুন্দর করে কথা জানেই না। অদ্ভুত মানুষ একটা। ফস করে নিঃশ্বাস ছাড়লো তরি, বলল, আমার বাপ চাচা আপনাকে কাজ করতে বলেনি, আপনি করেছিলেন। অন্যের রাগ আমাদের উপর দেখাবেন না, খবরদার। আর হ্যাঁ, আমাদের মানুষের অভাব নেই, তাতে আপনার কি?
আপনার কি গা জ্বালা করে নাকি? বলেই বাঁকা হাসলো তরি, অতপর পা চালিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। ফুঁসে উঠল শ্রাবণ। কি বলল মেয়েটা? মেয়েটা আজকাল বেশি বেশি বলে। ওকে তো পেলে